দেশপ্রেমিকদের পতাকা, যেটা দেশ গঠনের পতাকা, যারা সংসদ সদস্য হওয়ার জন্য চিন্তা করে না, কিন্তু 88,000 গ্রামের দায়িত্ব নেওয়ার শপথ বাক্য পাঠ করতে হবে তোমাদের। সংসদে বসের দরকার নাই, কিন্তু পুরো বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসতে হবে। পারবে না একটা গ্রামের দায়িত্ব নিতে? পারবে না তোমার নিজের গ্রামের দায়িত্ব? আপনারা কেমন আছেন? এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচাইতে বিতর্কিত, শুধু লাইট লাগায় ক্যাম্পাসে, সেই প্রক্টর। এই প্রক্টরের একটাই কাজ, ক্যাম্পাসের অন্ধকার দূর করা, লাইট লাগানো। একটার পর একটা লাইট লাগায়, আর মহাশূন্য যাত্রীরা ভয় পায়, আতঙ্কে থাকে। তারা ডেইলি প্রতিদিন মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা করে, আর আমরা তাদেরকে টেনে টেনে দুনিয়াতে আটকিয়ে রাখি। না, এখনো সময় হয়নি মহাশূন্যে যাওয়ার। শুধু তাই না, যারা যতবারে তারা বিপ্লব করে মহাশূন্যে যাবে, অন্ধকার দরকার, অন্ধকার ছাড়া মহাশূন্যে যাওয়া যায় না, তত জায়গায় আমরা লাইট লাগিয়ে দিই, এমনকি সোলার লাইট। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের 30টা জায়গায় সোলার লাইট লাগিয়ে দিয়েছি। নরমের লাইট তো আছেই, যাতে অন্তত বিদ্যুৎ না থাকলেও, ষড়যন্ত্র করে কেটে দিলেও ওই লাইট যেন জ্বলতে থাকে। আমরা পৃথিবীকে আলোকিত করতে চাই, অন্ধকার নয়। আর একদল শুধু অন্ধকারের মধ্যে থাকতে চায়, তারা আলো চায় না। আমার সামনে যারা উপস্থিত, তারা কোনটা চায়? যারা এত আলো দেখতে চায়, তাদের সামনে দাঁড়িয়ে আছে এক তানভীর। আমি তানভীর অনেকে হতে চায় না, কিন্তু তারা সবাই আলোকিত হতে চায়, কারণ তানভীর মানে হলো এনলাইটেন। আমি নিজেই সবসময় এনলাইটেন। কেউ পছন্দ করুক অথবা নাই করুক, কেউ গালি দিক, তাতে কিচ্ছু যায় আসে না। আমার ক্যাম্পাসে মিনিমাম 100টা ছেলে মেয়ে আছে যারা রুটিন করে আমাকে গালি দেওয়ার জন্য প্রস্তুত থাকে। প্রত্যেক রাতে তারা একটা করে গালি দেয়, তারপর ঘুমাতে যায়। দিনের 2টা পর্যন্ত তারা উঠতে পারে না। তাদের মর্নিং 2টোই, এরপর তাদের ডিনার হয় রাতের 2-3টায়। তাদের সাথে মধ্যরাতেও আমার দেখা হয় কেন্দ্রীয় মাঠে, এবং তাদের মহাশূন্য স্টেশন আছে ওখানে। সে স্টেশন সবগুলো গুড়িয়ে দিয়েছি। এবার আসল কথায় আসি, মূল কথায় চলে আসি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। আর সেরা বিশ্ববিদ্যালয়ে যে সকল নবীন শিক্ষার্থী আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অন্তরের অন্তঃস্থল থেকে এক রাশ শুভেচ্ছা, অভিনন্দন এবং দোয়া, যেন তারা পৃথিবীর সেরাদের সেরা হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। এমন বাংলাদেশ, যে বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ আজ থেকে 1000 বছর আগে ছিল, আবার আমাদের সেখানে পৌঁছাতে হবে। এই কেমন বাংলাদেশ? আমাদেরকে কিছু সাল শেখানো হয়েছে, 1757, 1947, 52, 66, 69, 71, কিন্তু আসল বাংলাদেশ শুধু সালের মধ্যে সীমাবদ্ধ না। এ তো অসাধারণ এক বাংলাদেশ, 1000 বছরের ঐতিহ্যে লালিত এক বাংলাদেশ, যে বাংলাদেশে আফ্রিকান নিগ্রোরা এসেছিল, অস্ট্রেলিয়ান সাদা মানুষ এসেছিল, ইয়েমেনিসরা এসেছিল, লেবানিসরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, ফরাসিরা এসেছিল, মোগলরা এসেছিল, ইংরেজরা এসেছিল। আমার সামনে যারা বসে আছে তাদের যদি জিজ্ঞেস করি, তোমাদের একদিকে সোমালিয়া, ইথিওপিয়া পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, আরেকদিকে অস্ট্রেলিয়া এবং আমেরিকা, তোমরা কোথায় যাবে? এবার ধরে নাও, আজ থেকে 1000 বছর আগের এই বাংলাদেশ ছিল শৌর্য, বীর্য, শস্য, সবুজে শ্যামলায় এমন এক পরিপূর্ণ বাংলাদেশ, যে সারা দুনিয়া এখানে আসার চেষ্টা করত, আমরা কোথাও যাওয়ার প্রয়োজন পড়তো না। ইউরোপিয়ান ইতিহাসে লেখা রয়েছে, যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে উন্নত দেশে যাও, এবং ঠিক ইংরেজরা তাই করেছিল। খুঁজে বের করেছিল পৃথিবীর মানচিত্রে সবচেয়ে উন্নত দেশ অঞ্চল কোনটা, এবং তারা খুঁজে পেয়েছিল আমাদের এই অঞ্চল। আর আসার পরে যেতে চায়নি, একটানা 200 বছর রয়ে গিয়েছিল। চাপার জোরে বললে হবে না, পরিসংখ্যান দিয়ে বলতে হবে। 1400 থেকে 1700, একটানা 300 বছর পৃথিবীতে এক বছরের যা উৎপাদন হতো তার 12% যোগান দিত বাংলা ভাষায় কথা বলা এই অঞ্চলের মানুষজন, যাকে তোমরা জিডিপি বলো। সারা পৃথিবীর জিডিপি হিসাব করলে তার 12% যোগান দিতাম আমরা যারা বাংলায় কথা বলি তারা। আবার মোগল সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য,
বিশাল সাম্রাজ্য, আর তার ছোট্ট একটা অংশ ছিলাম আমরা। এক বছরে মুঘল সাম্রাজ্যে যা উৎপাদন হতো তার 50% যোগান দিতাম। শুধু তাই না, আমেরিকা এবং জার্মানি বলছে তারা ইনোভেটিভ নেশন, কিন্তু আমরা কেন ভুলে গেলাম আমাদের রাজধানীর নাম ঢাকা, তার পাশে নারায়ণগঞ্জ, এবং নারায়ণগঞ্জের পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোলাপি রঙের ভবনগুলো যার নাম সোনারগাঁ। আর সেখানে পৃথিবীর ইতিহাসে সবচাইতে আশ্চর্য অতীব ইনোভেশনের সেরা মসলিন আবিষ্কার করেছিল এই অঞ্চলের জনগণ, যা এখনো আমেরিকানরা কপি করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ইনোভেটিভ নেশন যদি থেকে থাকে সেটাও এই বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো। এ কেমন দেশ, যখন ভারত বলে যদি হ্যাভেন দেখতে চান তাহলে কাশ্মীর চলে আসুন, সুইজারল্যান্ড বলে সুইজারল্যান্ড ইজ দ্য হ্যাভেন অফ দ্য আর্থ, বছরে 8 মাস বরফে ঢাকা থাকলে একটা অঞ্চল কখনো হ্যাভেন হতে পারে না, স্বর্গ হতে পারে না, কারণ পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে বছরে ফসল হয় মাত্র একবার এবং সেটা সামার। আর আমার প্রিয় মাতৃকা মাত্র 56,000 বর্গ মাইলের ছোট্ট দেশ, মাঝে মধ্যে মানচিত্রে খুঁজেও পাওয়া যায় না, কিন্তু বছরে ফসল হয় 3 থেকে 4 বার। এটা 56,000 বর্গ মাইলের দেশ না, এটা 1,56,000 বর্গ মাইলের দেশ। আজকে আমি বাংলাদেশের একজন মেসেঞ্জার, অ্যাম্বাসেডর, আমি বাংলাদেশের কথা বলতে এসেছি আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে। কেমন বাংলাদেশে আমরা বসবাস করি যেটা চাপা দিয়ে রাখা হয়েছে, আমাদেরকে শিখতে দেওয়া হয় না, জানতে দেওয়া হয় না, কিন্তু আমরাই হলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতিগুলোর একটা, যাদের এখনো এতটাই সম্পদ রয়েছে যে আমরা আমেরিকাও কিনে নিতে পারি চাইলে, কিন্তু সেটাও গোপন রাখা হয়েছে। বিশ্বাস হচ্ছে না? ইংরেজরা চলে যাওয়ার মাত্র কিছুদিন আগেও মুর্শিদাবাদ জেলায় এমন বাঙালি ব্যবসায়ীর অস্তিত্ব ছিল যার সম্পদের পরিমাণ ছিল পুরো বিলেত শহর কিনে নেওয়ার মতো। তাহলে কি এমন হয়েছিল যে আমরা গরিব হয়ে গেলাম? কিচ্ছু হয়নি, একটাই থিওরি। ব্রিটিশরা যখন নিশ্চিত হলো যে আমরা হেরে যাচ্ছি, তখন তারা হেরে যাওয়ার প্রতিশোধ নিল একটা মাত্র থিওরি দিয়ে, যেটা সবাই জানি, ডিভাইড অ্যান্ড রুল। তারা আমাদেরকে শতভাগে বিভক্ত করেছে, এতটা ভাগে বিভক্ত করেছে রঙের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, চামড়ার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, খাবারের ভিত্তিতে। আমরা এতটা বিভক্ত হলাম, একজন ভাই আর একজন ভাইয়ের মাংস খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, আর তখনই আমরা গরিব হয়ে গিয়েছিলাম। ফলে নতুনদের কাছে আমার আহ্বান, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ জাতি গঠনে আগামীর নেতৃত্বের ভূমিকায় আমরা তোমাদের দেখতে চাই। যারা জুলাই আগস্ট বিপ্লবে আমাদের পথ দেখিয়েছিল, কোনো বুড়ো মানুষ আমাদের পথ দেখায় নাই, তোমরা আমাদের পথ দেখিয়েছিলে, আমরা সেই পথে হাঁটতে চাই। তোমরা কি আমাদের পথ দেখাবে না ভিন্ন কিছু করবে? তোমরা কি প্রস্তুত আমাদের পথ দেখাতে? আমরা তোমাদের পথে হাঁটতে চাই, আমরা তোমাদেরকে আমাদের পথে হাঁটার আহ্বান জানাতে এখানে আসি নাই, বরং তোমরা সেই পথ তৈরি করবে আর আমরা তোমাদের অনুসরণ করব। কারণ আমরা অসীম ক্ষমতার অধিকারী একটা দেশের মানুষ, অসীম শক্তি আমাদের, আমাদের মাটির নিচে তেল গ্যাস কয়লা আছে, কিন্তু আমরা অলৌকিক দেশ, যেন তেন তেল গ্যাস কয়লার দেশ না। পৃথিবীর যতগুলো দেশের মাটির নিচে তেল গ্যাস কয়লা আছে, একবার ভাবো, ইরাক, ইরান, লিবিয়া, সুদান, জর্দান, সৌদি আরাবিয়া, রাশিয়া, ভেনেজুয়েলা, আমেরিকা, রাজস্থান, বেলুচিস্তান, চায়নার কয়লা খনি, যার দিকে থাকাও মাটির নিচে তেল গ্যাস কয়লা আছে, আর উপরিভাগ হয় মরুভূমি না হলে নেড়া পাহাড়। আর আমার প্রিয় দেশ 56,000 বর্গ মাইলের মাটির নিচে, প্রতি ইঞ্চি মাটির নিচে তেল গ্যাস কয়লা আছে। এটাই পৃথিবীর একমাত্র মিরাকল, অলৌকিক দেশ যার উপরিভাগ পরিপূর্ণ সবুজ। আমার কৃষক কয়লা তুলতে দেয় না, গুলি খেয়ে মারা যায়, কারণ তার উপরে সোনা, মাটির নিচেও সোনা, উপরেও সোনা। এটাই পৃথিবীর একমাত্র দেশ যেখানে দুষ্ট ছেলের দল কলমি শাক বিক্রেতার কলমি শাক এলোমেলো করে দিয়ে পকেটে করে কয়েক টুকরো নিয়ে এসেছিল। মায়ের পিটুনি আর বকুনি হতে বাঁচতে কোন সময় জানি কলমি শাকের কয়েকটা টুকরা উঠোনের স্যাঁতসেঁতে জায়গায় ছুঁড়ে মেরেছিল। তারপর আর মনেই নাই। 1 মাস যেতে না যেতেই কলমি শাকের বাগান হলো, 2 মাস যেতে না যেতেই মা পাড়া প্রতিবেশী সহ তুলে খায়। পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবে যেখানে কলমি শাকের টুকরা ছুঁড়ে ফেলে দিলে বাগান হয়ে যায় আর পুরো এলাকাবাসী ফ্রি তুলে খায়? দেখাতে পারবে? আমাদের গ্রামের স্কুলে ফজলে আমের আঁটি দিয়ে
শিশুরা ফুটবল খেলে, স্কুলের বাচ্চারা ফুটবল খেলে, সেই আমের আঁটি একসময় এবড়ো থেবড়ো হয়ে যায়। আমার মতো মোটা মানুষকে খেলায় নেয় না বলে সে রাগ করে আমের আঁটি রুকে এবড়ো থেবড়ো না করে, তার উপর নাচে, এরপর সেটা ফেটে যায়, এরপর জোরে লাথি দেয়, সেটা স্কুলের ছাদের উপর উঠে যায় যেখানে মাটি নাই, পানি নাই। কিন্তু আমি তানভীর গ্যারান্টি দিয়ে বলছি, এই এক অলৌকিক দেশ যেখানে এই ছাদের উপরে উঠে যাওয়া এবড়ো থেবড়ো আমের আঁটি থেকে চারা গজাবে। অথচ পৃথিবীর উন্নত দেশগুলোতে 1000 আমের আঁটি জোগাড় করা হয়। টেস্ট টিউব নিশ্চয়ই চিনো, সবগুলোকে টেস্ট টিউবে রাখা হয়, কিছুদিন পর সেখানে মাত্র 100টাতে চারা গজায়, এখনো শেষ হয় নাই। তারপর বিশেষ হাউসে নিয়ে যাওয়া হয়, তোমরা সবাই জানো সেই হাউসের নাম গ্রিন হাউস। এরপর সেখানে নিয়ে গিয়ে আবার $10,000 খরচ করা হয়। $10,000 মানে এত কম টাকা না, বাংলাদেশি টাকায় প্রায় 12 লাখ টাকা। তারপর 50টা আমের গাছ হয়, বাগান হয়। আমার তোমার কাজ হলো খাও আর ফু দিয়ে পরিবেশ দূষণ ঘটাও, চারা গজাবে। আমার দরিদ্র কৃষক, তার ভিটে প্রতি বছর বন্যায় নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েরা বলছে, বাবা ফুটানি ছাড়ো, আমাদের 2টা ছোট ছোট উঠান দরকার নাই। একসময় ছেলে মেয়ে কনভিন্স করলো বাবাকে, বাবা পিছনের উঠোনটা গর্ত করলো, ভিটে উঁচু করলো, বন্যা হলো, বন্যা চলে গেল, বন্যা হতে বাঁচলো, এলাকা উর্বর হলো, প্রচুর ফসল হলো। ছেলে মেয়ে আবার বলছে, বাবা এখন তো তোমার পকেটে টাকা আছে, উঠোনটা ভরাট করে ফেলি। বাবা বলছে, শুধু গর্ত করলে যদি কই, শিং আর মাগুর হয়ে যায়, তাহলে শাইখ সিরাজের কথা শুনে একটু নাড়াচাড়া করলে সারা বছর মাছই কিনতে হবে না। পৃথিবীর কয়টা দেশ আছে গর্ত করলে কই, শিং আর মাগুর হয়ে যায়? নাম বলতে পারবে? নাম বলতে পারবে? পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে সেখানে স্বর্গের যে বর্ণনা দেওয়া আছে প্রবাহিত ঝর্ণা দ্বারা এই বাংলাদেশে আছে। নদীর দেশ, সবুজের দেশ, সমতলের ফলমূল, এগুলো পৃথিবীর স্বর্গীয় যে বর্ণনা তার সাথে মিলে যায়। পৃথিবীর অনেক দেশ স্বাধীনতা লাভ করেও তারা পরাধীন, কারণ চারিদিক অন্য দেশ ঘিরে রেখেছে। ফলে তাদেরকে আমদানি রপ্তানি করতে হলে অন্য দেশের উপর নির্ভর করতে হয়। কিন্তু স্বয়ং স্রষ্টা অলমাইটি আল্লাহ এতটাই রহমানুর রহিম এই অঞ্চলের উপর কেন জানি জন্মের পর থেকে দক্ষিণে দিয়ে রেখেছে বঙ্গোপসাগর। আমরা আমদানি রপ্তানির জন্য কারো উপর নির্ভর করি না, আমরা আমাদের বন্দর দিয়ে আমদানি রপ্তানি করি, বরং পাশের বন্ধু রাষ্ট্র এরা আমাদের উপর নির্ভর করে। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষগুলো বাংলাদেশে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আসো একটু পচা কথা বলি, সব সুন্দর কথা বললে হবে? আমাদের ছেলে মেয়েরা বিদেশে পড়তে যেতে চায়, মা বাবার কলজার পানি শুকিয়ে যায়, যাওয়ার আগেই একটা বিয়ে করিয়ে দিতে চায়। কেন জানো? কেন? কেন? কারণ হলো, তোমরা একবার ওই পারে গেলে আসার সময় কেউ আর একলা আসো না, দুকলা হয়ে আসো। মা বাবা এই ঝুঁকি নিতে চায় না, কারণ পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষগুলো বাংলাদেশে। আমার সাদা চামড়ার ইউরোপিয়ান বন্ধুরা, আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম তখন আমাকে বলতো, তানভীর তোমাদের দেশে না একটা স্পেশাল সোপ আছে। আমি বলছি, কিসের স্পেশাল সোপ? দ্যাট মেক্স ইউ ব্রাউন। আই সেড, হোয়াট? ইয়া, ইউ হ্যাভ এ স্পেশাল সোপ দ্যাট মেক্স ইউ ব্রাউন। অ্যান্ড হোয়াট উই ডু ইউ নো? আমরা সান বাফ করি, আমরা সূর্যের নিচে কাপড় চোপড় খুলে নিজেদেরকে উল্টা পাল্টা করে কিছুক্ষণ শুকায়, এরপর ব্রাউনও হই। কিন্তু যে লাউ, শীতকাল আসলেই আবার ফর্সা। বেচারারা কোনোভাবে আমাদের মতো হতে পারে না। কিন্তু আমাদের আফ্রিকান ফ্রেন্ডরা, তাদেরও অনেক কষ্ট। তারা আমাকে বলতো, তানভীর ইউ আর জাস্ট লাইক আস। আই সেড, ইয়েস, ইউ সি দ্যাট আই এম আফ্রিকান। তারপর দেখি তাদের চেহারা কালো। বলছে, তানভীর, no, you are brighter than us. You have a special cream. Yes, তারা ফেয়ার অ্যান্ড লাভলির খবর পেয়ে গেছে। তারা বলে, পরের বার আসার সময় নিয়ে আসতাম। বাংলাদেশে একটু চিন্তায় পড়ে গেল। ও, দ্যাট ইজ দ্য প্রবলেম। এই টেনশনে তুমি ঘুমাতে পারছো না। মা বাবা সাদা, ছেলে মেয়ে সাদা, কালো মা বাবা, ছেলে মেয়ে কালো। কিন্তু আমার পরিবারে সাদা, কালো, ফর্সা, শ্যামলা সব এক গাদা একসাথে কেমনে এক ঘরের মধ্যে হলো? Bangladeshi বলছে, oh my dear friend, you are asking about our colors. I know the answer, but before that I want to ask you two questions. Two questions? You remember? Yes, two questions, yeah. My first question is, have you seen horses? ইউরোপিয়ান বলছে, গাধার মতো প্রশ্ন করো না তো। ইউরোপে ঘোড়া দেখবো নাকি বাংলাদেশে দেখবো? আমাদের তো প্রত্যেক ঘরে ঘরে ঘোড়া থাকে। বাংলাদেশে আবার বলছে, তুমি আসলে ঘোড়া দেখেছো? হ্যাঁ। How many colors horses you have seen? তখন
ইউরোপিয়ান চোখ বন্ধ করলো, খুশিতে আকাশের দিকে মাথা উঁচু করলো, তারপর গুনতে শুরু করলো আর বললো, মাই ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ সিন হোয়াইট হর্স, ব্ল্যাক হর্স, রেডিশ হর্স, ইভেন আ হর্স উইথ মেনি কালার্স, যার মুখ একরকম তো লেজ আর একরকম। রিয়েলি? Yeah. I have another question. You know, okay? My second question is, my dear friend, have you seen donkey? ইউরোপিয়ান বলছে, আবারও তো তুমি ডাঙ্কির মতো প্রশ্ন করলে। আমরা জমি হতে ক্রক্সগুলো যে বাসায় নিয়ে যায় ডাঙ্কির গাড়িতে করে, ডাঙ্কির পিঠে করে। ও সিরিয়াসলি? Yeah. Then how many colors donkey you have seen? ইউরোপিয়ান চোখ বন্ধ করলো, আকাশের দিকে আবার তাকালো, খুশিতে গদগদ হলো, তারপর হঠাৎ করে চেহারা কালো হলো। এরপর বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ সিন অনলি ওয়ান কালার ডাঙ্কি। রিয়েলি? দেন বাংলাদেশি সেজ, my dear friend, we Bangladeshis are horses, and that's why we have many colors, and you guys are. So who you are? Who you are? আমাদের কত ঋতুর দেশ? Who you are? Horses, and you have to take the lead. One day, the way you talk, the way you walk, the way you dream, the way you learn, the people will follow you. তোমার হাঁটা চলা বলা, তোমার চোখের চাহনি, তোমার পোশাক আশাক, তোমার পড়াশোনা, তোমার কর্ম, এগুলো যখন তোমার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখাবে, তারা তোমার মতো হতে চায়, তারা তোমাকে দেখে পড়াশোনা করে আরো বেশি, তোমাকে দেখে আগের চাইতে কাজ বেশি করে, তোমাকে দেখে তুমি দেখেছো তারা বদলে গেছে, then you are the leader that we are looking for. Are you ready for that? And for that you need mentor, you need coach, you need counselor, you need supervisor, and they are here. You have to follow your leaders. You need mentor. Mentor ছাড়া হবে না। সৎ সঙ্গে, অসৎ সঙ্গে, and grab the opportunities, because the future is yes. The Bangladesh is yes. You will show us the right path, and we will follow you. Wish you very good luck with the blessings of Almighty Allah. Thank you so much.